এই যে ফারুক আর রাশেদ ওরা যে আইসা মাইকে কথা বলতো, মাইক কারাকারি করতো, যে বলতে চাইতো, বলতে চাইতো। নুরু সবচেয়ে বেশি কেন আলোকিত হলো, আলোচনা হলো? কারণ নুরু ব্যক্তিগতভাবে খুব বেশি নিপীড়নের শিকার হয়েছিলেন। আমার আপনাদের একটা মিনিট যদি সময় দেন, আমি বলতে চাই যে আজকে যে নুরু, রাশেদ, ফারুক, তারেক বা যারা আছে, যে আরিফ, আদিব, বা এরা আসলে তারা তখন ক্যাম্পাসে ঢুকে নাই যখন 2013 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন নেতৃত্ব দিই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনটা 2017 সালে আমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে শুরু হয়। আমার সাথে ছাত্র দলের শামসুজন ছিলেন, আমার সাথে সাধারণ শিক্ষার্থী খায়রুল ছিলেন, আমার সাথে ছিলেন তখন শিবিরের ছেলে পেলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়তে পারতো না, তারা পড়তো পাবলিক লাইব্রেরি শাহবাগে। সেই ছেলেপেলেগুলোও ছিলেন। আমার বন্ধু মাহবুব ও সমাজবিজ্ঞানের 5-6 সেশনের খুবই ট্যালেন্ট একটা ছেলে। মাহবুব আমারে বলতেছে, আমি বলতেছি কি তোমার মন খারাপ রে মাহবুব? ওই বন্ধু, মন খারাপ হবে না, আমি তিনবার নন ক্যাডার পেলাম। আমি বলি, দোস্ত তুই নন ক্যাডার পাচ্ছিস কেন? তোর মতো ট্যালেন্ট মেরিটোরিয়াস তো ডাবিতে হাতে গোনা কয়েকজন নাই। কয় 256% কোটা, এই সেই বিভিন্ন। শিমুল, আমার মনে হয় আমার জীবনের সর্বশেষ যেটা, এটাও মনে হয় নন ক্যাডার পাম। তো এই যে মেধাবী ছেলেরা, এত মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিপার্টমেন্টে পড়ে মেধাবী হয়েও, ওই ছেলে আইএলস এর ট্রেনারও ছিল পরবর্তীতে। আমি আমি যখন আইএলস এর ট্রেনার ছিলাম বা ইংলিশের ক্লাস নিতাম FM ম্যাথো সাইফার্স নজরুলসে, বাকি সময়টা দেখা যায় আমি রবি, মঙ্গল, বৃহস্পতি ব্লকে ক্লাস নিতাম। শনি, সোম, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ব্যাগ নিয়ে লাইব্রেরির নিচতলায় বের হই, লাইব্রেরির সামনে এসে ঘোরাঘুরি করতাম আর ভাবতাম যে আসলে কি আন্দোলনটা করা যায়। তো আমরা কিন্তু সেই স্বপ্ন দেখছিলাম। আমি যদি একটু বলি যে ওই যে আমার বন্ধু যখন বললো যে বন্ধু আমি তিনবার নন ক্যাডার পেয়েছি, আমি বললাম যে তোর মতো মেধাবী ছেলে কেন নন ক্যাডার পায়? আমি অবশ্য বিসিএসে কখনো ওই সময় আবেদন করি নাই, কারণ আমি তখন ওই যে যেহেতু ভালো ছিলাম, ইংলিশের ক্লাস নিতাম, একটা ভালো ইনকাম করতাম। তো বন্ধুর ওই কথার উপর ভিত্তি করেই আমি সেদিন কেন্দ্রীয় লাইব্রেরির 3য় তলায় যে সবাইকে বললাম, যেহেতু আমার ছোট ভাইগুলা ছিল, শামসুজন ছিল, খাইরুল ছিল, আফজাল ছিল, ওদেরকে নিয়ে বললাম, আমি ভয় দিয়ে বললাম যে এই যে আপনি ওরাকল পড়তেছেন, MP3 পড়তেছেন, তখন এই 2টা গাইড খুব জনপ্রিয় ছিল বিসিএস এর জন্য। আচ্ছা, আপনি কি শিওর এই যে 12 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করতে আপনি শিওর আপনি চাকরি পাবেন? পরে অনেকে চুপচাপ, পরে বললো না। আমি বললাম যে তাহলে এত কষ্ট করতেছেন কেন? আপনাকে এখন কি করতে হবে? এই পড়াশোনা বন্ধ করে আগে রাস্তায় নামেন। যেই অন্যায্য, যেই অযৌক্তিক, যেই জুলুম করা হচ্ছে, যে 56% কোটা আর সবকিছু মিলে সামান্য কিছু মেধাবীদের জন্য রাখছে, আগে এটাকে ভাঙতে হবে। 17 সালে কোটা সংস্কার আন্দোলনের এই ডাকটা আমার মাধ্যমে আসে, তখন আমি শিক্ষকতা করি। তো এরপরে সেই আন্দোলনটা আমরা শুরু করলাম। ব্যানার, মাইক ভাড়া নীলক্ষেত থেকে। আপু জানেন, এই মাইক, ব্যানার, বিভিন্ন যত খরচ সম্পূর্ণ আমি দিয়েছি। এই যে ফারুক আর রাশেদ ওরা যে আইসা মাইকে কথা বলতো, বা ওই পরবর্তীতে যে যারাই হাসান আল মামুন যারাই জড়িত হলো, ওরা কিন্তু জানতো না যে এই আয়োজনটা নিশ্চয় করছে, কিন্তু এর পিছনে ইনভেস্টমেন্ট কার? এই মাইকটা কে ভাড়া করলো? এই ব্যানার গুলা কে দিল? কে এটা কোঅর্ডিনেশন করতেছে? কিন্তু আমরা দেখছি সেই রাশেদ, ফারুক মাইক কারাকারি করতো, যে বলতে চাইতো, বলতে চাইতো। তো এগুলো আমাদের চোখের সামনে দেখা। আজকে ওরা নায়ক, ওরা হিরো। আজকে নুরুকে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে পাইনি, বাট একটা পর্যায়ে পেয়েছিলাম। কিন্তু নুরু সবচেয়ে বেশি কেন আলোকিত হলো, আলোচনা হলো? কারণ নুরু ব্যক্তিগতভাবে খুব বেশি নিপীড়নের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন ছাত্র লীগ কর্তৃক। তো তারপরও তো এই যে ইতিহাসগুলা, এগুলো কিন্তু অনেকে জানে না যে এই আন্দোলনগুলো কারা, কাদের মাধ্যমে শুরু হলো।
এরপরে 18-তে আমি 17-র লাস্টে আমি সাংবাদিকতায় ঢুকে যাই, কারণ আমার ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসতেছে। আমি আমার কৌশলটা বলেই দিই, সবাই জানুক, যে যখন চারদিক থেকে আমাকে অলরেডি প্রক্টর অফিসে ধরে নিয়ে গেছে, কিছু মাইরও দেওয়া হয়েছে, কিন্তু বেশি মাইর দিতে পারে নাই, কারণ আমাকে মোটামুটি ছাত্রলীগের সিনিয়ররা অনেকে চিনে। যাই হোক, প্রক্টর অফিসে নিয়ে আমাকে বিভিন্ন ভাবে, যে আমি এই শপথ করালো যে এই সে করতে পারবো না। আপু দেখেন, তো এইভাবে আমাদের সেই দিনগুলো ছিল। আমি যে কৌশলটা করব, যখনই দেখলাম যে আমাকে জেলাতে আমাকে হুমকি হচ্ছে, ঢাকাতে হুমকি হচ্ছে, আমি আন্দোলন যে করতেছি এটা প্রকাশ হয়ে গেছে, কারণ ওই যে আন্দোলন হওয়ার পরেই ছাত্রলীগ এবং ওদের ইন্টারনাল গোয়েন্দা শুরু করে যে এই আন্দোলনটা কে শুরু করলো। তো শুরু করার পরে ওরা কিন্তু পেয়ে যায় যে না, এর পিছনে সৈয়দ শিমুল পারভেজ আছে, এর পিছনে খায়রুল আছে, এর পিছনে শামসুজন আছে। তো এই নামগুলো যাওয়ার পরে যখনই আন্দোলন মানে আমাদের উপর ফোন হুমকি, মেসেঞ্জারে হুমকি আসতেছে, তখনই আমাকে এক বড় ভাই বলল, শিমুল, তুমি আন্দোলন তো সফল করার জন্য তুমি পিছে থেকেও করতে পারবা, তাহলে তুমি কি করতে পারো, তুমি যে কোনো একটা সংবাদ মাধ্যমের সাথে একটা আইডি কার্ড নিয়ে নাও এবং সংবাদ মাধ্যমে থেকে তুমি যতটুকু পারোই করো। এরপর থেকে মূলত আমি এই সাংবাদিকতায় জন্যই আমরা আসলে আপনাকে আজকে পরিচয় করিয়ে দিয়েছি যে ক্যামেরার পেছনে যোদ্ধা।